প্রিয় দর্শক, আমাদের ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথায়। আজকে আমাদের স্টুডিওতে তিনজন অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের তিনজন প্রিয় মানুষ। আমার ডান পাশে উপস্থিত আছেন ময়মনসিংহ ফোরামের কোঅর্ডিনেটর, লেখক, সংগঠক সাইদ ইসলাম। আমার বাম পাশে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল হক। আমার বাম পাশে আর উপস্থিত আছেন ময়মনসিংহের বিভিন্ন বিষয় নিয়ে এবং দেশের বিভিন্ন স্তরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মানবাধিকার কর্মী অঞ্জু সরকার দাদা। শুরুতেই আমরা যেতে চাই আমাদের আজকের অতিথি সাইদ ইসলামের কাছে, যে গত 11ই জানুয়ারি ময়মনসিংহ ফোরাম নামক সামাজিক সংগঠনের পক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে একটি মানববন্ধন স্মারকলিপি দিয়েছে। আপনাদের কি পরিকল্পনা মাফিক এই স্মারকলিপিতে দিয়েছেন? ধন্যবাদ। আপনারা জানেন ময়মনসিংহ ফোরাম গঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থানের পর। মূলত ময়মনসিংহবাসীর নানা ধরনের নাগরিক সমস্যা, ভোগান্তিকে সামনে রেখে যেন সামাজিকভাবে আমরা এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারি, একই সঙ্গে জাতীয় সমস্ত ইস্যু নিয়ে আমরা কথা বলি। যদিও আঞ্চলিক সংগঠনের মতো একটি নাম দেওয়া হয়েছে, কিন্তু মূলত আমরা জাতীয় ইস্যু সহ সকল ইস্যু নিয়ে কাজ করি। আমরা জানি যে আসলে আমাদের যে জাতীয় জীবনের সমস্যা, তার মাঝে অন্যতম প্রধান সমস্যা যদি আমরা ধরি, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতের সমস্যা। এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আপনারা জানেন এই হাসপাতালটির দীর্ঘ ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, যেখানে সাধারণ মানুষ এখান থেকে সেবা পেয়ে থাকে এবং সেবার জন্য ময়মনসিংহের সমস্ত উপজেলা থেকে শুরু করে আশপাশের জেলাগুলো থেকেও এখানে মানুষ আসে। আপনি দেখবেন কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, এই পাশ থেকে হচ্ছে এবং ইভেন জামালপুর, দূর দূরান্ত থেকে মানুষ আসে, টাঙ্গাইল পর্যন্ত থেকে টাঙ্গাইল থেকেও মানুষ আসে। তো পূর্ববর্তীতে যেটা ছিল, আমাদের এখানে একজন পরিচালক ছিলেন ব্রিগেডিয়ার নাসির স্যার। তো নাসির স্যার যখন ছিলেন তখন ওনাকে বারবার পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল। আমরা ময়মনসিংহবাসীকে নিয়ে, আমরা ময়মনসিংহের সাধারণ জনতা বারবার তাকে যেন বেশি দিন এখানে রাখা হয়। সে যেহেতু এই স্বাস্থ্য সেবা নিয়ে ভালো কাজ করছে এবং মানুষকে ভালো সেবা দিচ্ছে, তো তাকে আমরা রেখে দেওয়ার জন্য আন্দোলন করেছি। কিন্তু এই মুহূর্তে এসে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে আসলে ময়মনসিংহের মেডিকেল কলেজের এই স্বাস্থ্য সেবাটি, তার যে স্ট্রাকচার, সম্পূর্ণ স্ট্রাকচারটি ভেঙে পড়েছে। তো আমরা 11 তারিখ মানববন্ধন করি আমাদের ময়মনসিংহ ফোরামের পক্ষ থেকে, এবং আমরা মূলত স্মারকলিপি দেই। সেখানে 15টি পয়েন্ট ছিল। কি পয়েন্ট যদি আপনি বলতে বলেন, তাহলে এইখানে আপনি দেখবেন যে ডাক্তাররা সময় মতো অফিস করছে না, এখানে আনসাররা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করছে। বিশেষ করে গ্রাম থেকে কিংবা উপজেলা পর্যায় থেকে যখন রোগীরা এখানে আসে, তাদের হাতে সাদা স্লিপ ধরিয়ে দেওয়া হয়। তারা মেডিকেল টেস্টের জন্য, প্যাথোলজিক্যাল টেস্টের জন্য তাদেরকে ক্লিনিকে দৌড়াতে হচ্ছে, এবং চিকিৎসা সেবা যে পাওয়ার আসলে মানুষের যে মৌলিক অধিকার, হাসপাতাল থেকে যেটা পাওয়ার কথা, তারা এটা পাচ্ছে না। মূলত নানা রকম নাগরিক দুর্ভোগ, এই চরম মাত্রায় চিকিৎসার দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মেডিকেল কলেজে। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, কিভাবে অ্যাড্রেস করা যায়, এবং হাসপাতাল কর্তৃপক্ষ, এখানকার প্রশাসন এগুলো নিয়ে কি ভাবছে। তো মানুষের এই ভাবনাগুলোকে কেন্দ্র করে আমরা তাদের কাছে গিয়েছিলাম। পরিচালক মহোদয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি আসলে ওনার তরফ থেকে অনেকগুলো ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করেছেন যে উনি প্রশাসনিক কাজকর্ম করছেন এবং ওনার যে অফিসিয়াল ওয়ার্ক রয়েছে সেগুলো উনি উপদেষ্টা পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সচিবালয়ে এগুলো নিয়ে রেফার করছেন। কিন্তু সার্বিকভাবে আসলে এই অবস্থার কোনো উন্নয়ন কিংবা উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা ওনাকে কোশ্চেন করেছিলাম আপনার কাজ নিয়ে আপনি স্যাটিসফাইড কিনা। তো নাগরিকদের মতামত নিয়ে আমরা চলে গিয়েছিলাম যে নাগরিকরা আসলে স্যাটিসফাইড না। হাসপাতালের পূর্ববর্তী যে অবস্থা ছিল, আপনারা জানেন এমন একটা সিচুয়েশন ময়মনসিংহ মেডিকেল কলেজে একসময় গিয়েছিল, যে সমস্ত সাধারণ রোগীরা ক্লিনিকে যেত, স্বাস্থ্যসেবার মান এখানে উন্নত হওয়ার ফলে সেই সমস্ত রোগীরা হাসপাতালে পর্যন্ত চলে গিয়েছিল। তো এখন যে অবস্থা, আসলে ক্লিনিং নেই এখানে। এখানে আসলে মেডিসিন যে পাওয়ার কথা, কোন ধরনের ঔষধ সেবা দেওয়া হচ্ছে না। আগে দামি ইনজেকশন গুলা দেওয়া হচ্ছিল এবং মেডিসিন গুলো দেওয়া হচ্ছিল, এখন এগুলো তো দেয়াই হচ্ছে না। বরঞ্চ আপনার হাসপাতালের ব্যাগটা পর্যন্ত পরিষ্কার না, আপনি ছারপোকা পাবেন এখানে গিয়ে। আপনি এখানে দেখবেন যে ওয়াশরুম গুলাতে আপনি যেতে পারবেন না, এবং যদি গর্ভবতী নারী এবং শিশু থাকে, সে ওয়াশরুম এখানে ব্যবহারের উপযুক্ত নয়। আপনার এক একটা ওয়ার্ডে ঢুকে আপনার মনে হবে যে একটা চলন্ত ডাস্টবিনে আপনি ঢুকে পড়েছেন। তো এখানে
ওনাদের যে বক্তব্য সেটা হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ ফান্ড পাচ্ছি না। আমরা দুইটা ইস্যুকে অ্যাড্রেস করেছি। এক হচ্ছে আপনি যদি ফান্ড না পান তাহলে কিছু কাজ আটকে থাকবে, কিন্তু আপনার প্রশাসনিক কাঠামোর যে বিষয়গুলো আপনার আওতায় রয়েছে, আপনি কি আপনার সুইপারকে দিয়ে পরিষ্কার করাতে পারছেন না, পরিচ্ছন্নতা কর্মী কি কাজ করছে না, আনসার কি মানুষের সঙ্গে সদ্ব্যবহার করছে না, আপনি যে সমস্ত মেডিসিন আছে সেই সমস্ত মেডিসিন কি সবগুলো রোগীকে দেয়া হচ্ছে। এখানে একটা বড় ধরনের অভিযোগ আছে যে কিছু কিছু মেডিসিনের কার্টন হাসপাতাল পর্যন্ত পৌঁছে না, ওগুলো বাহির থেকেই সাপ্লাই চলে যায়, কোথায় চলে যায় আমরা জানি না, কিন্তু চলে যায়। এই ধরনের অভিযোগ আছে। এখানে আরো বড় ধরনের একটা অভিযোগ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের ঋণ হচ্ছে প্রায় 40 কোটি টাকা, এবং ভবিষ্যতে ইন্টার্ন ডাক্তারদের এবং কর্মকর্তাদের যে বেতন দিবে আগামীতে, এটা নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। আমরা বলেছি যে এই টাকাগুলো কিভাবে কোথায় কোন খাতে ব্যয় হলো জনগণের কাছে এই হিসাবগুলো আপনাদের প্রকাশ করতে হবে। এবং সার্বিকভাবে হাসপাতাল পরিস্থিতি নিয়ে আপনি যদি মনে করেন বা এই প্রশাসন যদি মনে করে যে গভর্নমেন্ট তাদেরকে সার্বিকভাবে সাপোর্ট করছে না, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে আমরা নাগরিক সচেতনতা বৃদ্ধি করব এবং সরকারের সঙ্গে নেগোশিয়েট করব কেন ময়মনসিংহের মানুষ সেবা পাবে না। তো আমরা এই বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি ময়মনসিংহ ফোরামের পক্ষ থেকে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাধারণ ময়মনসিংহের জনগণ কিংবা ময়মনসিংহ ফোরাম আমরা প্রতিপক্ষ নয়, আমরা একই পার্ট। জনপ্রশাসন, হাসপাতাল প্রশাসন যেন মানুষের সঙ্গে মিলে এবং এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য আমরা ময়মনসিংহবাসীকে নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাব। তারপরে আপনাদের দাবি হচ্ছে বা উন্নতির জন্য ময়মনসিংহ মেডিকেলের সেবাটা মানটা উন্নতির মূল দাবি। জি জি জি। আর একটা বিষয় হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু 1000 শয্যা হাসপাতাল, কিন্তু রোগীর চাপটা প্রায় 5000-এর মতো। না, এটা ঠিক আছে। আপনি যদি আসলে স্বাস্থ্য খাতের কথা ধরেন, আমাদের যে দরিদ্র দেশগুলাতে আপনি এখানে যদি একদম মৌলিক কোশ্চেনে আসেন, এখানে প্রাইমারিলি প্রবলেম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আপনার যতগুলা শয্যা দরকার, যতগুলা বিল্ডিং দরকার, সাপোর্ট দরকার, এগুলা পাবেন না। আপনি যদি রেশিও ধরেন, ডাক্তার ভার্সেস পেশেন্টের রেশিও ধরেন, দেখবেন যে প্রায় 10,000 রোগী দেখতে হচ্ছে 7 জন ডাক্তারের। এটা কোয়াইট ইম্পসিবল। এবং ডাক্তারদের এখানে লং আওয়ার্স কাজ করতে হয়, দীর্ঘ সময় কাজ করতে হয়, তাদের আসলে মেজাজ ঠিক রাখাও অনেক কষ্টকর। কিন্তু সবকিছুর পর একটা হাসপাতাল কিংবা একটা প্রতিষ্ঠান যে স্ট্যান্ডার্ড একবার সেবা দিয়েছে, পরবর্তীতে সেই স্ট্যান্ডার্ডকে যদি আরো বৃদ্ধি না করা যায়, সেখানে যদি নতুন ধরনের অবস্টাকেল আপনি সৃষ্টি করেন কিংবা পরিচালনার ক্ষেত্রে আপনার যদি প্রবলেম থাকে কিংবা আপনাকে ম্যানেজমেন্ট যদি কোঅপারেশন না করে, তাহলে আমি বলবো এটা পরিচালনার ব্যর্থতা। তো সেই জায়গা থেকে আমরা একটা পর্যায় পর্যন্ত সেবা পেয়েছি, আমরা তো চাইবো আরো মানোন্নয়ন হোক সেই সেবার। আর অভ্যুত্থানের পরবর্তী যে গভর্নমেন্ট আছে, সে গভর্নমেন্টকে অবশ্যই আরো বেশি এখানে বিনিয়োগ করতে হবে। আপনি লেস দেন 2% মোট জিডিপির বিনিয়োগ করবেন, 3% এর নিচে বিনিয়োগ করবেন, তাহলে তো আসলে উন্নয়ন পাবেন না। আপনি স্বাস্থ্য সেবা ভালো দিতে পারবেন না। আপনি শিক্ষা এবং স্বাস্থ্যতে যদি ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। এই মুহূর্তে আমরা যেতে চাই আবার আমাদের একজন অতিথি, জাতীয় নাগরিক কমিটি ময়মনসিংহ জেলার প্রতিনিধি মোজাম্মেল হক কাছে। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টি আমরা আসলে বর্তমান আমাদের দেশে গণতান্ত্রিক গণঅভ্যুত্থানের পর উপদেষ্টা মন্ত্রীর মাধ্যমে যে সরকার ব্যবস্থা চলছে, তাতে আমরা ভেবেছিলাম স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটবে, কিন্তু আসলে বাস্তবতা কি, কি মনে করছেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। জুলাই অভ্যুত্থান হওয়ার পর আমরা যদি থিঙ্কিং করি, আপনি দেখেন কেন এই জুলাই অভ্যুত্থান হয়েছে। বিগত সময়ে প্রায় 16 বছর ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা খাতকে তারা ধ্বংস করেছে। স্বাস্থ্য খাত থেকে শুরু করে প্রত্যেকটি খাত ধ্বংস করার পর আমাদের নাগরিকদের ন্যূনতম অধিকারটুকু কিন্তু ছিল না। তো সেটা প্রতিষ্ঠার জন্য কিন্তু এই জুলাই অভ্যুত্থান হয়েছে। জুলাই অভ্যুত্থান হওয়ার পর আমরা খুবই আশাবাদী ছিলাম যে একটা বিপ্লবী সরকার হবে, এবং সেই সরকার খুবই অল্প সময়ে তারা তাদের ডিপ্লোম্যাটিক নেতৃত্বে একটা সুন্দর আগামীর বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। সেই জায়গা থেকে আমরা বিপ্লবী সরকার প্রথমে আমরা করতে পারিনি, সেটা আমি মনে করি আমাদের একটা প্রাথমিক ব্যর্থতা ছিল। তারপরেও আমরা আশাবাদী বর্তমান সরকারকে নিয়ে, এবং তারা কাজ করে যাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা প্রেসার গ্রুপ হিসেবে তাদেরকে প্রেসার ক্রিয়েট করছি যেন স্বাস্থ্য খাতে সহ প্রত্যেকটা খাতে সর্বোচ্চ আমূল একটা সংস্কার আসে। কারণ আমরা এই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট যদি আমরা থিঙ্কিং করি, তাহলে আমরা নতুন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার স্বাস্থ্য সেবা পাবে, শিক্ষা সেবা পাবে, প্রত্যেকটা সেবা নাগরিকের যেন নির্দ্বিধায় তারা পায়, সেই লক্ষ্যেই কিন্তু আমাদের কার্যক্রম। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখন যে উপদেষ্টা আছেন, যারা আছেন, তারা অচিরেই এই বিষয়গুলোতে তারা কিছু পদক্ষেপ অলরেডি নিয়েছেন।
ওনারা প্রত্যেকটা জায়গায় যে দলীয়করণ করেছে, বিশেষ করে আমি যদি বলি, একটু ব্যাখ্যা করি। দেখেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার কিন্তু তাদের আপনার প্রত্যেকটা হাসপাতাল কর্তৃপক্ষ যেখানে ভালো করেছেন যারা, তাদেরকে সিন্ডিকেটের মাধ্যমে সেই ভালো ব্যক্তিগুলোকে সরিয়ে দিয়ে তাদের দলীয় কিছু ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে বা সেখানে বসানো হয়েছে। আপনি যদি থিঙ্কিং করেন, তাদের একটা সিন্ডিকেট আছে যে তাদের মাধ্যমে তারা কি করে, তাদের বিজনেসের যে পলিসিটা আছে মেকিংস করে, সেখান থেকে তাদের একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তারা কি করতে পারে, পাচার করতে পারে। এই কারণে কিন্তু দেখা গেছে স্বাস্থ্য খাতে ব্যাপক পরিমাণ একটা দুর্নীতি হয়েছে। আর এই দুর্নীতিটা করতে পেরেছে তাদের নিজস্ব কিছু বলয়ের মাধ্যমে, নিজস্ব কিছু ব্যক্তি সিন্ডিকেটের মাধ্যমে, এবং সেখানে যোগ দিয়েছে আওয়ামী লীগ সরকার এবং তাদের দূষররা এবং আপনার যুবলীগ সহ অন্যান্য সংগঠনগুলো, তারা সেই নেতৃত্ব দিয়েছে। তো এখন আমরা মনে করি বর্তমান সরকার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ এখন কোনো দলীয় কোনো সরকার নেই, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন একটি সরকার আছে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা জায়গায় এই যে দলীয়করণ করা হয়েছে, সেখানে যদি আমরা ভালো মানুষদের বসাতে পারি, ভালো মানুষগুলো যদি সেই মানে ডিসিশন মেকার যে জায়গাটা আছে সেখানে যদি বসতে পারে, তাহলে অবশ্যই একটা আমূল পরিবর্তন আমরা করতে পারবো। এবং সেটার পাশাপাশি আমাদের স্বাস্থ্য খাতে পরিবর্তনের জন্য আমাদের একটা বাজেট বৃদ্ধি করতে হবে, এবং উন্নত রাষ্ট্রের যে চিকিৎসা সেবা যেটা যেভাবে হচ্ছে সেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমাদের জনসাধারণ যারা আছে, আমাদেরকেও সেই সহমর্মিতার জায়গা থেকে আমাদেরও এগিয়ে আসতে হবে। কারণ আমরা অনেক সময় থেকে গিয়েছে যে আমরাও কিন্তু হাসপাতালে গিয়ে আমরা কিন্তু অপেক্ষাটা করতে চাই না, আমরা কিন্তু সেই ধৈর্যটুকু ধরতে চাই না, আমরা তাদেরকে প্রেশার ক্রিয়েট করি। কিন্তু আমাদের যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে তার চেয়ে অনেক গুণ বেশি পরিমাণ মানুষ কিন্তু আমাদের সেবা দিতে হয় প্রতিদিন। এই বিষয়গুলো যখন আমরা বুঝতে পারবো, নিজেরাও যখন আমরা এই বিষয়গুলো আমরা অনুধাবন করব, তখন আমার বিশ্বাস আমরা জনসাধারণ সচেতন হলে এবং কর্তৃপক্ষ যদি যথাযথ ব্যবস্থা নেয়, তাহলে অচিরেই আমরা একটা আগামী সুন্দর একটা বাংলাদেশের জন্য যে স্বাস্থ্য সেবাটা প্রয়োজন, সেই স্বাস্থ্য সেবা আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। ধন্যবাদ মুজাম্মেল হককে। আমরা পরবর্তীতে আপনার কাছে আবার আসবো। এই মুহূর্তে দর্শক, আমরা ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক নিজের কথায় যে আপনি ব্রাদার্স কর্পোরেশন যে সৌজন্যে ময়মনসিংহ সিটি হোম সার্ভিসের সৌজন্যে আমাদের এই আজকের আয়োজন। এই মুহূর্তে আমরা স্টুডিওতে আরেকজন অতিথির কাছে যেতে চাই, যে আমাদের সবসময় বিভিন্ন বিষয়, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, মানবাধিকার কর্মী অঞ্জন সরকার দাদার কাছে। তাহলে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং হাসপাতালের এত অনিয়ম কেন, বা কি কারণ, এর সমাধানটা কি হতে পারে আপনি মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ অনলাইন নিউজকে ধন্যবাদ। আমার যারা সহ আলোচক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। তো আপনার জবাবটি দেওয়ার আগে আমি ছোট্ট একটা ঘটনা বলি, যে ঘটনাটা আপনি জানেন। সেটা হচ্ছে গত মাসে একজন মানুষ, সে এই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পর আমাদের সাথে যেহেতু ছিল, সে একটা নিয়মের ভিতরে আসতে চেয়েছিল। সে একজন বাইক চালায়। আচ্ছা, তাহলে সে বাইকের একটি লাইসেন্স, মানে মোটর সাইকেলের একটি লাইসেন্স নিবে। তাহলে তার ড্রাইভিং লাইসেন্স নেই। তো সে যথারীতি বিআরটি অফিসে গিয়েছে ময়মনসিংহের। সেখান থেকে যে সে লার্নারের জন্য যে পিটিশন সেটা দাখিল করবে, কিন্তু সে পারেনি। তাকে বলা হয়েছে আপনার যে হেলথ ফিটনেস, সেই ফিটনেসের একটা সার্টিফিকেট দিতে হবে। এই ফিটনেসের জন্য সে সর্বপ্রথম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যায়। 2-3 বার টিকিট কাটে। টিকিট কাটার পর সে জানতে পারে যে না, এখান থেকে কোনো হেলথ সার্টিফিকেট দেয়া হয় না। পরবর্তীতে সে চেষ্টা করে পরিচালক সাহেবের সাথে দেখা করার জন্য। এখানে পরিচালক সাহেব সামরিক বাহিনীর, সেটি আপনারা সকলেই জানেন। ইচ্ছে করলেই তার সাথে দেখা করা যায় না। তো সেও দেখা করতে পারেনি। তার আগেই যারা কিনা পিয়ন হিসেবে আছেন, তারা বলেছে এই সকল বিষয় এখান থেকে দেয়া হয় না সার্টিফিকেট, আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। সে জানতে চেয়েছে কোথায় পাবো। পরবর্তীতে সে যখন আমার কাছে এসেছে, তো আমি তাকে পরামর্শ দিলাম, একটা মানুষ যখন নাকি চাকরিতে জয়েন করে, তখন তার যে ফিটনেস সেটা সে সিভিল সার্জন কার্যালয় থেকে নেয়, জেলা সিভিল সার্জন কার্যালয়। তো সে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়েছে। যাওয়ার পর ওইখানে যারা স্টাফ আছেন তারা বলেছেন আমরা এই ধরনের সার্টিফিকেট দেই না, কিন্তু তাদেরই দেওয়ার কথা। তো যে মানুষটি এই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পর ভেবেছিল যে আমি আসলে দালালের কাছে যাব না, 3,000-4,000 টাকা দিব না, না দিয়ে ঘুরে ফিরে হলেও আমি এই কাজটি করব, সার্টিফিকেটটি নিব। দুঃখের বিষয় হচ্ছে সর্বশেষ সে নিতে পারেনি। না নেয়ার পর
আমি সেই এডি সাহেবকে কল দিলাম, এই বিআরটি এর যিনি এডি সাহেব ময়মনসিংহের সহকারী পরিচালক, তো তাকে কল দিলাম যে আপনারা লিখে রেখেছেন যে এখানে একটি সার্টিফিকেট লাগবে, হেলথ সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, তাহলে সেটি যিনি দিবেন এখানকার সিভিল সার্জন কার্যালয়, তাদের সাথে কি আপনারা সমন্বয় করেননি? উনি বলেছেন না, এটাই তো নিয়ম, ওনাদের তো দেওয়ার কথা, আপনারা একটু চেষ্টা করেন, আপনারা যেহেতু সমাজকর্মী, আপনারা যেহেতু মানবাধিকার কর্মী, আপনারা একটু কথা বলুন, বললে দিয়ে দিবে। বললাম, তাহলে আপনারা সেটি সমন্বয় মিটিং এর মধ্যে উঠান, আপনাদের যে মাসিক সমন্বয় মিটিং, সেই সমন্বয় মিটিং এর মধ্যে যদি বিষয়গুলো নিয়ে আপনারা আলাপ আলোচনা করেন, তাহলে একটি মানুষ সে যেন সহজভাবে সেই বিষয়টি পেতে পারেন, সেটি দেখা দরকার। তাহলে গত মাসের এই প্রবলেম এরকম করে সলিউশন কিন্তু হয় নাই, সে যথারীতি তার বাড়িতে ফেরত গিয়েছে যে না, তাহলে আমাকে বাইক যে চালালে আমি আগে ভেবেছিলাম যে সরকারকে রেজিস্ট্রেশনের টাকা, এই টাকাগুলো দেই, সেগুলো কিন্তু আমার পক্ষে আর দেওয়া সম্ভব হলো না। তাহলে তার কিন্তু ইচ্ছে ছিল, বাট হয় নাই। তো আমাদের এখানে যারা আলোচক, তারা সেই গণতান্ত্রিক গণ অভ্যুত্থানের পর যে সরকারটা আসার কথা এবং যে সরকারটা বর্তমানে আছে সেটাকে, দুঃখিত, সেটাকে তারা কাঙ্ক্ষিত, এবং আমরাও মনে করি যে তারাই কাঙ্ক্ষিত মানুষ ছিলেন, এবং তারা এসেছেন, এবং আসার পরে যেভাবে পরিবর্তনটা আসা দরকার ছিল সেইভাবে পরিবর্তনটা কিন্তু আসেনি। এইবার যদি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান ঘটনাগুলো আমরা দেখি, তাহলে দেখব, একটু শুরু থেকে দেখতে হবে যে বাংলাদেশে যে এই স্বাস্থ্য বিভাগের জন্য যে আইনটি প্রযোজ্য, তাহলে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট 2010, এটিকে আপনার দিকে তাকাতে হবে। তাহলে সেই মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যদি কোনো ডাক্তার কোনো রোগীর সাথে অসদাচরণ করেন, অসদাচরণ বলতে দুর্ব্যবহার হোক, মারধর হোক, এই সকল ঘটনা প্রায়ই ঘটে। তাহলে এর জন্য যদি আপনি রেমেডি চান, আইনগত পদক্ষেপ নিতে চান, তাহলে সেখানে কিন্তু সেটি নেই। তাহলে এরপর সেই পেশেন্ট কোথায় যাবে, কোথায় নালিশ করবে, এটি কিন্তু তারা জানে না। কিন্তু ডাক্তারদের অর্গানাইজেশন এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু সাধারণ যারা পেশেন্ট, যারা আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, তো তারা কোথায় যাবে সেটা তারা জানে না। পরিচালকের দরজা পর্যন্ত যাবে, এটা আসলে কঠিন। আমরা তো সাধারণভাবেই বলি, যদি আমরা ময়মনসিংহের কোতোয়ালি যে থানা, সেখানে যাওয়ার পর আমরা দেখি ওসি সাহেবের যে দরজাটি, সেটি তো কলাপসিবল না থাকলেও ওই কি বলে থাই গ্লাস লাগানো আছে, সেই থাই গ্লাস ঠেলে আমাদের ঢোকা কিন্তু কঠিন, আর সাধারণ মানুষের জন্য আরো কঠিন। এগুলো নিয়ে ওসি সাহেবদের সাথে আমি অতীতেও কথা বলেছি, ওনারা বলেছেন যে না, আমরা কিন্তু অনেক বেশি মানুষকে হেল্প করি ইত্যাদি। আর পরিচালক সাহেবের দরজায় তো আপনি দেখবেন আনসার আছেন, এই আনসার তো আপনাকে ঢুকতেই দিবে না, এছাড়া অন্যান্য যারা আছে তারা ঢুকতেই দিবে না, ফলে আপনি যাবেন কোথায়? আর এই যে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট, সেই অ্যাক্টের আওতায় যদি দেখেন, তাহলে তো আপনি যেহেতু রেমেডি পাচ্ছেন না, এরপর আসেন ময়মনসিংহের যে হাসপাতালটি, সেটি 1000 শয্যা বিশিষ্ট আগে ছিল, এখন একটি ভবন ভেঙে ফেলা হয়েছে। এটি যখন কিনা এই সাইদ সাহেবরা স্মারকলিপি প্রদান করলেন, তখন তাদেরকে তিনি জানিয়েছেন যে একটি ভবন ভেঙে ফেলার ফলে এটি 850 পেশেন্ট এখানে আপাতত তারা থাকার মতো বেড আছে। কিন্তু বিপরীত চিত্রটা কি? বিপরীত চিত্রটা, পেশেন্ট হচ্ছে তার কয়েক গুণ। এর সমাধান কি? যদি উপজেলা যে হাসপাতালগুলো রয়েছে সারা দেশে, বা ময়মনসিংহের 12-14টি উপজেলা রয়েছে, সেই উপজেলা হাসপাতালগুলোতে যদি আপনি যান, তাহলে রাতের বেলায় কি কোনো চিকিৎসা পাবেন? এর জবাবটি কিন্তু আপনাদের জানা। যে কেউ চ্যালেঞ্জ করতে পারে যে আমরা কি সেখানে ট্রিটমেন্ট দিচ্ছি না, তাহলে সাধারণ মানুষ কি জানে না তার অবস্থা কি? আপনি যদি ময়মনসিংহের পাশের জেলা নেত্রকোনায় যান, সেখানে রাতের বেলা জেলা হাসপাতালে ট্রিটমেন্ট পাবেন কিনা, এই ধরনের অভিজ্ঞতা আমাদের যথেষ্ট রয়েছে। তারা এখান থেকে যে ডিউটি করেন, এবং ডিউটি করার পর যে তারা আসেন, আসার পর ওইখানে পেশেন্টদের কি হবে তা তারা জানেন না। আর যারা একটু আগেও বললেন যে নিয়মিত ডাক্তারদের ডিউটি, এগুলো তারা বলেন। আবার দেখা যায় সাইদ সাহেব একটু আগে ঔষধের ব্যাপারেও বললেন, তো এই ঔষধের ব্যাপারগুলো নিয়ে কিন্তু বহু আগে থেকে আমরা কথা বলছিলাম। এখানে দেখা যায় আপনার যে প্রেসক্রিপশনটি আছে, তারপর যে স্লিপটি দিয়ে দেয়, সেখানে আপনাকে ওষুধ দিয়ে দিল 4 প্রজাতির, সেই 4 প্রজাতির মধ্যে 1 প্রজাতির আপনি পেলেন, আর যে 3 প্রকার পেলেন না, সেই 3 প্রকার কিন্তু তারা সেখান থেকে কাটলেন না, এগুলো কিন্তু আবার এন্ট্রি হয়ে যায়। এই এন্ট্রিগুলো তাহলে কিভাবে কি সমাধান? তাহলে এইগুলার যে সমাধান করবেন, যখন কিনা সাধারণ মানুষ অত বেশি জবাবদিহি নেয় না, তখন কিন্তু এই সকল ঘটনাগুলো ঘটতে থাকে। তো বর্তমান সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা, এই স্বাস্থ্য
উপদেষ্টা আরো চৌকুশ হওয়া দরকার, এদিকে আরো দেখা দরকার, এবং ডাক্তারদের যে সকল অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের পাশাপাশি এই পেশেন্টদেরও অর্গানাইজেশন থাকা দরকার, যেন তারা রেমেডিটা পেতে পারে। অতীতের সরকার আমরা দেখেছি সেখানে কোনো জবাবদিহি ছিল না। আমার এই পার্শ্ব বক্তাও তিনিও বলেছেন যে অতীতে জবাবদিহি ছিল না। এখন কি জবাবদিহিটি আসলে আছে? আসলে কিন্তু নাই। আমরা সেই জবাবদিহিটি যে চাইবো, কার কাছে চাইবো সেই জায়গাটি নেই। তাহলে আমরা চাই যে এই জবাবদিহিটি জায়গাটা আসুক, আর এই উপজেলা হাসপাতালগুলোকে অনেক বেশি সক্রিয় করা হোক। অনেক বেশি যদি সক্রিয় করে, তাহলে এইখানকার হাসপাতালের উপর চাপ কমবে, ডাক্তাররা অনেক বেশি রিল্যাক্স মোডে তারা ডিউটি করতে পারবে, নার্সেরাও এরকম রিল্যাক্স মোডে ডিউটি করতে পারবে। তাহলে দেখা যাবে একটি সুন্দর স্বাস্থ্যসেবা আমরা এখানে পাবো। আর বাজেট বরাদ্দ এগুলো যদি না থাকে তাহলে হবে না। আমি আমার কথাটা শেষ করবো আরেকটা কথা বলি। এখানে এই ময়মনসিংহ হাসপাতালের মধ্যে আরেকটি বড় নিয়ম রয়েছে। এখানে দেখা যায় আউটসোর্সিং এর মাধ্যমে বেশ কিছু কর্মচারী সেখানে নিয়োগ দেওয়া রয়েছে, যারা কিনা সেই ট্রলি বয়, যারা কিনা আপনাকে বিভিন্ন ভাবে সেবা দেয়, এবং সেগুলো টাকার বিনিময়ে। ট্রলিতে উঠলে 200 টাকা, যদি আপনি হুইল চেয়ারে ওঠেন তাহলে 100 টাকা। এগুলো দিতেই হবে, বাধ্যতামূলক না, কিন্তু আপনাকে দিতে হচ্ছে। আপনি কোথায় যাবেন? আপনি তখন পেশেন্টকে হেল্প করবেন না কি করবেন? এই জন্য আপনাকে দিতে হচ্ছে। এরা হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে এইখানে এমপ্লয়ি। তাহলে তাদেরকে প্রতি মাসে দেখা যায় 5,000 টাকা। আবার হাসপাতাল এই আউটসোর্সিং এর লোকদেরকে নিয়োগ করেছে আর একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, একটা থার্ড পার্টির মাধ্যমে। এই থার্ড পার্টি কত টাকা করে নেয় এটা তো কেউ বলে না। তাহলে আমি যখন নাকি গত কয়েকদিন আগে, এই 11 তারিখে যখন মানববন্ধনটি করলো ময়মনসিংহ ফোরাম, তখন যারা সেখানে সক্রিয়ভাবে বক্তব্য রেখেছে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, তাহলে কেন পরিচালক সাহেবকে এর জন্য আপনারা জবাবদিহিটা চাচ্ছেন না, যে তাদেরকে কত করে দিচ্ছেন? আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এত বিশাল অ্যাকাউন্টস আছেন, অ্যাকাউন্টস বিল্ডিং আছেন, তাহলে সেই জায়গায় অ্যাকাউন্টস এর অভাব নাই। তারা কেন এই জায়গায় সরাসরি এদেরকে বেতন দিয়ে সেই মূল বেতনটা তাদেরকে দিতে পারেন না? আরেকটা প্রতিষ্ঠান কেন লাগে? সেই প্রতিষ্ঠানের মধ্যেও একজন অ্যাকাউন্টেন্ট আছেন, এবং সেই অ্যাকাউন্টেন্ট তাদেরকে বেতন দেন এবং তারা মধ্যস্বত্বভোগী হিসেবে বাকিটা রেখে দেন। তাহলে আমরা চাই যার টাকাটা যে পরিশ্রম করবে তাকে যদি দেয়, তাহলে দেখা যাবে যে এর মধ্যে কিছুটা দুর্নীতি কমে যাবে। আবার দেখা যায় আমরা এদের সাথে যখন কথা বলেছি যে আপনারা যে 5,000 টাকা বেতন পাচ্ছেন, বা এই ন্যূনতম যে বেতনটা পাচ্ছেন, এই বেতনটায় আপনাদের কি সংসার চলে কিনা, তখন তারা বলেছে যে আমাদের যেহেতু সংসার চলে না, ফলে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয়। এবং এটাও বলেছে এই 5,000 টাকার কাজটি নেওয়ার জন্য আমাদেরকে আরেকটু উপঢৌকন দিতে হয়, আমাদেরকে আরো কিছু দিতে হয়। তাহলে এই সমস্ত যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা যদি আপনি রোধ করতে না পারেন, তাহলে এখান থেকে আসলে সমাধান চাওয়ার কোনো কিছু নেই। এই জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে এবং সেন্ট্রালি ব্যবস্থা নিতে হবে, তবেই এর সমাধান। ধন্যবাদ দাদাকে সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার অবস্থাটা কি, বর্তমানে বা পরিস্থিতিটা কি, কতটুকু উন্নতি হয়েছে? খুব মজার কোশ্চেন। আমরা যেমন বলি সস্তার 3 অবস্থা, সেরকম বলতে হবে আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনার 3 অবস্থা চলছে দেশে। প্রাথমিকভাবে আমি বলেছি আপনার মোট জিডিপির 6 to 8% আপনি যদি ব্যয় না করেন, তাহলে এই অবস্থার উন্নতি করা সম্ভব না। প্রাথমিক বিষয়। চিকিৎসকের সংখ্যা যদি না বাড়ান, সম্ভব না। প্যাথোলজি টেস্টের ফ্যাসিলিটিস যদি ভালো না করেন, সম্ভব না। এবং বিষয় খেয়াল করেন, আপনি যদি যে সমস্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো, সেখানে কিন্তু একটা ইভেন্ট ডেভেলপমেন্ট আছে স্বাস্থ্য ব্যবস্থা। ধরেন সেন্টারে আপনি যে সুবিধা পাচ্ছেন, সেটা কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে আপনার নিজস্ব কমিউনিটিতে, পেরিফেরিতে। অর্থাৎ কেন্দ্রে যে সুবিধা পাবেন, প্রান্তিক জনগোষ্ঠীও সেই সুবিধা পাবে। আপনি যদি ঢাকা সিটির কথা খেয়াল করেন, আপনি আপনার চোখ বন্ধ করলে আপনার চোখে কি পড়ে? বায়ু দূষণ, যানবাহনের সমস্যা, আবাসস্থলের সমস্যা, বেকারত্বের সমস্যা। এই বিশাল ঘনবসতিপূর্ণ একটা শহরের চিকিৎসা ব্যবস্থা আসলে কি হতে পারে? সেখানে আপনি হাসপাতালগুলোর বারান্দাতেও জায়গা পাবেন না। আপনার যদি নিউরোটিক প্রবলেম হয় কোনো পেশেন্টের, আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে আপনার যেতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে কোনো ধরনের লবিং ছাড়া জেলা পর্যায়ের কিংবা উপজেলা পর্যায়ের কোনো একটা পেশেন্ট 1 মাসেও সেখানে একটি বেড পাবে না। সেখানে যদি বেড না পায়, তাহলে যে রোগীটার ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, অর্থাৎ নিউরোসায়েন্সের যে প্রবলেম তার, সে কিন্তু সেবা পাচ্ছে না।
হাসপাতাল একটাই আপনি করে রেখেছেন, একজন দুইজন ডাক্তারের উপর আপনি ডিপেন্ড করছেন, তাহলে আসলে সেবাটা কিভাবে পাবে? তো আপনার প্রাথমিকভাবে স্বাস্থ্য সেবার যদি উন্নতি করতে চান, আমি আমাদের একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার পিনাকি অনেকগুলো তথ্য দিয়েছেন, অনেকগুলো পয়েন্ট আউট করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাবো। শুধু পিনাকি করলে চলবে না, ডাক্তারদের নিজ থেকেও আসলে বলতে হবে যে আমরা এই অবস্টাকেলের সম্মুখীন হচ্ছি। প্রথমে আমাদের মাইন্ডসেটটা এরকম রাখতে হবে যে ডাক্তাররা কিন্তু আমাদের সেবক। আমরা যদি প্রাথমিকভাবে সমস্যায় পড়ি, কোথায় যাই? আমরা যদি কোনো ধরনের ভায়োলেন্সের সম্মুখীন হই, আমরা কিন্তু প্রথমে যাই থানায়, পুলিশের কাছে। আমরা যদি স্বাস্থ্য সেবার কোনো ধরনের সমস্যায় পড়ি, আমরা যাই ডাক্তারের কাছে। তারা হচ্ছে আমাদের নিকটতম বন্ধু। ডাক্তার এবং পুলিশ হচ্ছে আমাদের নিকটতম বন্ধু। এই বন্ধুর কাছে আমরা সেবার জন্য যাই। কিন্তু আপনার এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, আমাদের এই বন্ধু কি কি কারণে সেবা দিতে পারছে না। আপনি যদি এভাবে মাইন্ডসেট করে রাখেন যে তারা সরকারি হাসপাতালে সেবা দিতে চায় না, তারা শুধু প্রাইভেট চিকিৎসা আপনাকে করতে চায়, তারা ভিজিটের মাধ্যমে আপনাকে দেখতে চায় না, আপনি সব ডাক্তার এরকম পাবেন না। আপনি দেখবেন যে অভ্যুত্থানের সময় হাসপাতালে একদিক দিয়ে ছাত্রলীগের ক্যাডাররা সন্ত্রাসী বাহিনী অ্যাটাক করছে এবং অন্য পাশ দিয়ে ডাক্তার সেবা দিচ্ছে। এবং আমাদের এমন অনেক বন্ধু রয়েছে, আমাদের এমন পরিচিত অনেক ডাক্তার রয়েছে যারা প্রাইভেট ক্লিনিকে গোপনে নিজের বাসায়, নিজের চেম্বারে এই সমস্ত আহত রোগীদের, জুলাই অভ্যুত্থানের কর্মীদের সেবা দিয়েছে। সেবা দিয়েছে। সুতরাং ডাক্তারদের আমাদের বন্ধু। সুতরাং আপনাদের এই দুটি বিষয় দেখতে হবে। তো আসলে স্বাস্থ্য সেবায় যদি প্রকৃত পক্ষে আপনারা পরিবর্তন আনতে চান, তাহলে এই সেবাতে আপনার বিনিয়োগ করতে হবে, নাম্বার 1 পয়েন্ট। 2 হচ্ছে পৃথকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমার মনে হচ্ছে যে না, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না। আপনাকে স্থানীয় প্রশাসন যেভাবে ওয়ার্ক করে, এভাবে স্থানীয় এলাকা ভিত্তিক এই এলাকার স্বাস্থ্য সেবা আপনি কিভাবে দিতে পারেন, রুট লেভেলে এসে এখানে পৃথক ফোরাম আপনার করতে হবে এবং পৃথক ব্যবস্থাপনা নিতে হবে। এটা অঞ্চল ভিত্তিক। আপনি দেখবেন যে ধরেন আপনি কিশোরগঞ্জ, মিঠামইন, এই হাওর অঞ্চলে স্বাস্থ্য সেবা যদি আপনি দিতে চান, বন্যার প্রাদুর্ভাবের সময় আপনার এখানে স্বাস্থ্য সেবার ডিফারেন্ট কোয়েশ্চেন আছে। আপনার আর পাহাড়ি ঢল যখন নামে, সেখানে স্বাস্থ্য সেবার ডিফারেন্ট কোয়েশ্চেন আছে। আপনি দেখবেন যে যে সমস্ত অঞ্চল সমুদ্রের পানিতে প্লাবিত হয়, সেখানে স্বাস্থ্য সেবা নিয়ে ডিফারেন্ট কোয়েশ্চেন আছে। আপনি দেখবেন যে মঙ্গা পীড়িত অঞ্চলে স্বাস্থ্য সেবা নিয়ে ডিফারেন্ট কোয়েশ্চেন আছে। ঢাকা কিংবা মেগা সিটি গুলোতে ডায়রিয়ার প্রকোপ নিয়ে ডিফারেন্ট কোয়েশ্চেন আছে এবং ডেঙ্গু জ্বর নিয়ে ডিফারেন্ট কোয়েশ্চেন আছে। অর্থাৎ সারা দেশে আপনি একই অ্যাঙ্গেলে কিংবা সারা দেশে একই লেন্সের মাধ্যমে আপনি যে স্বাস্থ্য সেবা দিতে চান, সেন্টার থেকে একই ধরনের সেবা যে দিতে চান, আপনি তো এটা বাস্তবায়ন করতে পারবেন না। সুতরাং রুট লেভেলে স্বাস্থ্য সেবা বাস্তবায়নের জন্য আপনাকে পৃথক পৃথক অঞ্চল ভেদে পৃথক পৃথক বাজেট এবং পৃথক পৃথক রোডম্যাপ আপনাকে গ্রহণ করতে হবে, পৃথক পৃথক প্রজেক্ট আপনাকে গ্রহণ করতে হবে। তো গভর্নমেন্টের এই বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে এবং বাস্তবিক প্র্যাগম্যাটিক পদক্ষেপ আপনাকে নিতে হবে। এগুলো যদি না হয়, তাহলে আসলে আমাদের যে স্বাস্থ্য সেবার উন্নয়নের যে গালগল্প, উন্নয়নের যে বলি, আগে যেমন ছিল এখনো তেমন থাকবে। আপনি আসলে প্রকৃতপক্ষে যে পরিবর্তনের হাওয়া দেখতে চান, সেই পরিবর্তনের হাওয়া আপনি পাবেন না। এবং এখানে তো মানসিকতার পরিবর্তনের বিশাল একটি প্রসঙ্গ আমাদের রয়েছে। ডাক্তারদের মেন্টাল হেলথ নিয়ে আপনি কি করেছেন? ডাক্তাররা যে তো লং টাইম আপনাকে সার্ভিস দিচ্ছে, তাদের মেন্টাল হেলথ নিয়ে আপনি কি করেছেন? তাদেরকে নিয়ে পৃথক কি সেমিনারের ব্যবস্থা আপনি করেছেন? কিংবা একজন ডাক্তার বিশেষ ক্যাডার হলো কিংবা অনেকগুলো ডিগ্রি নিল, তাকে যখন আপনি পোস্টিং দিচ্ছেন একটি উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সে তো এখানে একদিন অফিস করে, 2 দিন অফিস করে, আর 5 দিন চেম্বার করে অন্য জায়গায়। আপনার রেগুলেটরি বডি কি কাজ করছে? আপনার যে দাদা বলেছেন যে অনেকগুলো ডাক্তারদের সংগঠন আছে, আপনি অনেকগুলো ডাক্তারদের সংগঠনের পাশাপাশি অনেকগুলো পেশেন্টের সংগঠন কেন বানাচ্ছেন না? আপনি ভুক্তভোগীদের সংগঠন কেন বানাচ্ছেন না? তাদেরকে ইন্টারমিংলিং করে জবাবদিহিতার আওতায় কেন আনছেন না? এই যে সব পক্ষ একসঙ্গে বসে সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য, স্বাস্থ্য সেবার সমস্যাগুলো সমাধান করার জন্য, নেগোশিয়েট করার জন্য যে পদক্ষেপ, সে পদক্ষেপ যদি আপনি নিতে না পারেন, তাহলে স্বাস্থ্য সেবার প্রশাসনের সঙ্গে জনগণের যে দূরত্ব, যে ফারাক, যে ভ্যাকুয়াম আছে, সেই শূন্যস্থানের মধ্যে আমাদের ঘুরপাক খেয়ে ঘুরতে হবে। এবং ডাক্তার যদি অপচিকিৎসা করে, ডাক্তার যদি ইচ্ছাকৃত অবহেলা করে, অপচিকিৎসা করে, আপনি কিন্তু তারও বিচারের আওতায় আনতে পারছেন না। আমাদের মানে এক্সিস্টিং যে আইন কাঠামো, সেখানে বিচার আনতে পারছেন না। আমি একটা উদাহরণ দিই আপনাকে, ময়মনসিংহ এর আমাদের বাবু ভাইয়ের মেয়ে রাফিয়াকে যখন অপচিকিৎসার মাধ্যমে তার অ্যাপেন্ডিক্সে প্রবলেম হলো, 3 দিন একটা মেয়েকে, ছোট একটা বাচ্চা মেয়েকে 3 দিন হাসপাতালে ওয়েটিং করিয়ে তার অ্যাপেন্ডিক্সের অপারেশন না করে অ্যাপেন্ডিক্স ব্রাস্ট হওয়ার পরে সে মেয়েটি মারা গেল।
ডাক্তার শিলা সেনের মাধ্যমে। বলতে চাই আমরা অনেক মুভমেন্ট করেছি, সারা বাংলাদেশের সবচাইতে বড় মুভমেন্টের একটা ময়মনসিংহে হয়েছে। সেই ডাক্তারের কি বিচার হয়েছে? অবহেলায় মৃত্যু হয়েছে। কি বিচার আপনারা করতে পেরেছেন সেই ক্লিনিকের? নাম কস্তে কিছু বিচার আপনারা করতে পেরেছেন। সুতরাং সরকারের যদি প্রকৃতপক্ষে ইচ্ছা না থাকে, সদিচ্ছা না থাকে, তাহলে জনগণ সেবা পাবে না এবং জনগণের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হবে না। আমরা শুধু টকশো করব, আমরা শুধু কথা বলবো, সরকার পরিবর্তন করব, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, দুনিয়ার কোনো খাতেরই পরিবর্তন হবে না। ধন্যবাদ। আসলে আপনার সাথে আমাদের যারা আলোচক আছে সবারই হয়তোবা একমত হবে, বা দর্শক যারা দেখবে তারাও কিন্তু আসলে আপনার সাথে একমতই হবে কথার সাথে। আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় ডাক্তারদের অবহেলা, রোগীর মারা যাওয়ার পরেও বা রোগীর স্বজনরা ডাক্তারের উপরে চড়া হওয়ার কারণে অনেক সময় মামলা অ্যারেস্ট হয়েছে, বা এই পরবর্তীতে এই জায়গাগুলো আসলে বিভিন্ন জায়গায় তারা স্ট্রাইক বা ধর্মঘটের মাধ্যমে আসলে যে আলোর মুখটা দেখার বা যে তদন্তের মাধ্যমে যেটা দেখার কথা সেটা দেখতে পাই না। এটা বাংলাদেশের চিত্র। বা কিছুদিন আগে আমরা ঢাকায় দেখেছি একটা ছেলে শূন্যতে কন্যা করার সময় একটা মারা গিয়েছে। এরকম ঘটনা হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে বাংলাদেশে। আমরা এর অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির ময়মনসিংহ জেলার প্রতিনিধি মোজাম্মেল হকের কাছে। আমরা যে বিষয়টি আসলে আমাদের আলোচক আরেকজন বলেছেন, আসলে বর্তমান চিকিৎসা ব্যবস্থার পরিস্থিতি বা সমাধানটা বা কিরকম দেখছেন, আপনার জায়গা থেকে আপনি কেমন দেখছেন, বা আপনি একজন অভিভাবক হিসেবে বা একজন রোগীর প্রতিনিধি হিসাবে কেমন দেখছেন বিষয়টা? জি, অবশ্যই খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। এবং আমার পার্শ্ববর্তী আলোচক সাইদ সাহেব খুব দারুণ কিছু বিষয় তুলে ধরেছেন। আমি সেই সূত্রে বলতে চাই, আসলে আমরা শুধুমাত্র যে কোনো একটা সিস্টেমিক পরিবর্তনের মাধ্যমে যে সবকিছু পরিবর্তন করতে পারবো বিষয়টা তা না। আমাদের মনস্তান্ত্রিক অনেকগুলো বিষয় আছে। যেমন একজন ডক্টর যখন সেবা দান করে তখন ওনার পর্যাপ্ত পরিমাণ সময় কিন্তু ওনাকে পরিশ্রম করতে হচ্ছে। সেই জায়গা থেকে ওনারও আপনার কিছু বিষয় ট্রেন আপ করা প্রয়োজন। তো সেই জায়গা থেকে সরকারের মুভমেন্ট প্রয়োজন। পাশাপাশি তাদের যে পরিমাণ রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলো কিন্তু পর্যাপ্ত পাচ্ছে না। এখন ওনারা যে সেবাটা দিবেন ওনারা কিন্তু উদ্যমী, বা ওনারা আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে আমাদেরকে কিভাবে সর্বোচ্চটুকু ওনারা আমাদেরকে সেবা দিয়েছেন। সেই জায়গা থেকে ওনাদের তো ওই বিষয়গুলো সরকার থেকে সাপোর্ট পেতে হবে। তো সেই জায়গা থেকে সরকারকে আরো আন্তরিক হতে হবে। এবং সবচেয়ে মূল যে বিষয়টা আমি মনে করি, অর্থাৎ এই স্বাস্থ্য খাতে যে বাজেট হয় এটা খুবই খুবই নগণ্য। আমি মনে করি স্বাস্থ্য খাতটাকে একটা দেশের মানে অন্যতম একটা খাত বলা হয় স্বাস্থ্য খাত। আপনার এই খাতে পর্যাপ্ত পরিমাণ মানে মানুষের টাকা চলে যাচ্ছে। সেখানে যদি আমরা উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে এর পারি। মধ্যে একটু আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আসলে আপনি যে জায়গাতে বলেন স্বাস্থ্য খাতের বাজেটটা কম, কিন্তু স্বাস্থ্য খাতে দুর্নীতির পাহাড়টা সবচেয়ে বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাস্থ্য খাতে টাকা ব্যয় করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না, অবশ্যই ব্যয় করে। যেমন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে মানুষের টাকাটা ব্যয় করে সবচেয়ে বেশি। এক্স্যাক্টলি, আপনি ঠিক কথা বলেছেন। আসলে এই কার্ডটাতে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে সুস্থ হওয়ার জন্য তখন তার সর্বস্ব দিয়ে কিন্তু সে চেষ্টা করে। হ্যাঁ, এমনও দেখেছি আমি যে মানুষের ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে হলেও সে তার সুস্থ হওয়ার জন্য সে ডাক্তারের পিছনে টাকা খরচ করেছে। ওই জন্য আমি বলতে চাই যে এই খাতে যে বাজেটটাকে বাড়ানো যায়, এবং দুর্নীতি যে বিষয়টা আপনি বলেছেন এটা নিঃসন্দেহে পুরো মানে আমাদের দেখেছি যে ফ্যাসিস্টের আমলে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য খাতে, এবং তার একটিরও কিন্তু কি হয় নাই এখন পর্যন্ত কোনো বিচার হয়নি, এবং এইটাকে রোধ করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি বলবো যে মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, যে অচিরেই এই দুর্নীতি রোধ করতে হবে, এবং পাশাপাশি এই স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের জন্য এখানে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি জনসম্পৃক্তমূলক কিছু ট্রেন আপের ব্যবস্থা করতে হবে ডাক্তারদের, এবং জনসচেতনতা তৈরি করতে হবে। আর আমাদের আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা আগে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, ভারতে কিন্তু আমাদের যাওয়া আসা হতো। মানে যে কোনো ধরনের একটা প্রবলেম হলেই কিন্তু আমরা সেখানে সেবার জন্য আমরা চলে যেতাম। এখন কিন্তু সেটাও কিন্তু বন্ধ হয়েছে। এখন কিন্তু মানুষ কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত না, এবং ইন্ডিয়াও কিন্তু তারা অফ করে দিয়েছে, এবং আমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এখন এই মানুষগুলো কিন্তু যদি স্বাস্থ্য সেবার মান উন্নত পায় দেশে, এবং যদি আমরা তাদেরকে এনশিওর করতে পারি যে হ্যাঁ আমরা ভারতের চেয়ে ভালো মানের সেবা আমরা দিতে প্রস্তুত, সরকার এটা করতে পারে, তাহলে এটাও কিন্তু আমাদের দেশের টাকা কিন্তু দেশে থেকে যাবে, এবং আমাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো একটা উপযোগী একটা সময় যে আমাদের স্বাস্থ্য খাতটাকে উন্নত শিখরে নিয়ে যাওয়া।
তা আমি মনে করি অবশ্যই সরকার এই বিষয়ে দৃষ্টিপাত করবেন, এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করার জন্য অলরেডি আমরা ডক্টর উইন্স করেছি আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে, এবং ওনারা কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাব যেন স্বাস্থ্য খাতকে অনন্য একটা শিখরে নিয়ে যাওয়া যায়। ধন্যবাদ মুজিবুল হককে। আসলে এই মুহূর্তে আবার আমরা স্টুডিওতে অতিথি আরেকজন অতিথি আছেন, আমাদের আজকের আলোচক অঞ্জয় সরকার দাদার কাছে দিতে চাই। দাদা, আসলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার কি পরিবর্তন দেখছে? এটা একটা প্রশ্ন আপনাকে শুরুতে রাখে। আর কিন্তু আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, আসলে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারদের অবহেলা, রোগী মৃত্যুর পরেও বিভিন্ন ডাক্তাররা ধর্মঘট বা তার স্ট্রাইক যে একটা ফর্মুলা ফলো করে পরবর্তীতে এটা বিচারটা অনেকটা ডিলে করে দেয় বা আটকিয়ে দেয়। এটার ক্ষেত্রে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। তো যেরকম আপনি দুইটা কথা বললেন, এই দুইটা কথার জবাব আমি দিব, কিন্তু তার আগে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে, বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করে যে সেই স্বাস্থ্য বিভাগের যে ড্রাইভার আফজাল, যে কিনা শত কোটি টাকার মালিক হয়ে যায়, এই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, মানুষকে এটা বিশ্বাস করে? মানুষ এটা বিশ্বাস করে না। যে পর্যন্ত জবাবদিহিতার ভিতরে না আসবে, এই পর্যন্ত এই অবস্থা এবং ব্যবস্থার উন্নতি হবে না। আপনি যদি একটু লক্ষ্য করেন, দুঃখজনক বিষয়, প্রত্যেকটা ইউনিয়নে একটা স্বাস্থ্য সেবা আছে। তাহলে যারা প্যারামেডিক্যাল, আমরা অফিসার বলি, তারা প্যারামেডিক্যাল ডাক্তার বলে, যেটাই বলেন আপনি, তাহলে আপনার আমার জন্য তো তবু ওই যে বিসিএস ক্যাডার, সে বসে হচ্ছে হাসপাতালে, আর যে কিনা ইউনিয়নে থাকে তার জন্য আসলে ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই, সেখানে করা হয়েছে প্যারামেডিক্যালের ব্যবস্থা। এটা হচ্ছে বৈষম্য। সেই প্যারামেডিক্যাল অফিসার যিনি আছেন, তার কাছে আপনি যদি যান, কমিউনিটি ক্লিনিক এগুলা যারা পরিচালনা করে, তাকে কি আপনি অ্যাভেলেবল পাবেন? আর যদি আপনি যদি গলার মধ্যে টাই থাকে, তাহলে হয়তো ঔষধ পাবেন। আপনার ক্যালসিয়াম ঔষধ দামি, এটা দরকার নাই, তাও আপনাকে এক কৌটা দিয়ে দিবে যে ভাই ঠিক আছে আপনি আসছেন, আপনাকে এটা সম্মান দিয়ে দিলাম। আর বাকি যারা, তাদের অবস্থা কি? তাহলে সেদিকেও কিন্তু তাকানোর দরকার আছে। যদি বলেন যে অবস্থার পরিবর্তন হয়েছে, কি মোটেও অবস্থার পরিবর্তন হয় নাই। এটা আপনি যদি বাংলাদেশের গ্রামে গঞ্জে না যান তাহলে হবে না, তাহলে সেটা বোঝা যাবে না। আমি এখন যখন নাকি জিজ্ঞাসা করি, গত কয়েকদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, সে একটি উপজেলা হাসপাতালে ওই এক্স-রে যে তাদের ডিপার্টমেন্ট আছে ওইটার মধ্যে চাকরি করে। তো তাদের রেডিও প্যাথোলজি এই জাতীয় কি যেন একটা টার্ম আছে। আচ্ছা, তাহলে সেই টার্মিওলজিটা আমি বলতে পারছি না। তাহলে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কয়টা, ডায়াগনস্টিক কয়টা? সে বলল, আপনি মনে কিছু নিয়েন না, আপনারটা আমরা ফ্রি করে দেবো। আমারটা ফ্রি করার দরকার নেই তো। তাহলে আপনার এক্সরে মেশিনের অবস্থা কি? বললো, আমাদের এক্সরে মেশিনের অবস্থা তো আমরা সবসময় প্রত্যেককে বলে দেই যে আসলে ভালো না, বাইরে করতে হবে। তাহলে আপনার যে প্যাথোলজি, তাহলে সেটার ঠিকানা দিয়ে দেন, তাই তো? বলে আমারটা দেই, ডাক্তার সাহেবেরটা দেই, ইত্যাদি দেই। তো আমি যে কথাটি বলছি সেটা খুব দূরের না, সেটা তারাকান্দা, ময়মনসিংহের। আচ্ছা, আচ্ছা। এই তারাকান্ধার যারা আছেন, তো তাদের সাথে আপনাদের সম্পর্ক আছে। তো যাদের বিল্ডিং এর মধ্যে তাদের ডায়াগনস্টিক সেন্টার, তাদের সাথেও এই সাইদ সাহেবদের, আমাদের সকলের সুসম্পর্ক রয়েছে। এই বিল্ডিং এ তারা ভাড়া থাকে, আমরা জানি। যাক, সেগুলো আমাদের মুখ্য বিষয় না। তাহলে সারা দেশের অবস্থা কি, যে ইচ্ছে করলেই অবস্থাটা এরকম নেই যে সে এইখানে এই ট্রিটমেন্টটা দিবে। আর আপনি শাস্তির কথা বলছেন, একটু আগে সাইদ সাহেব একটা কথা বললো যে ময়মনসিংহে শিলা সেন, হ্যাঁ শিলা সেনের যে হসপিটাল, সেটার নাম হচ্ছে শিলাঙ্গন। এখানে যে শিশুটি মারা যায়, সেই শিশুটি মারা যাওয়ার পর এই ময়মনসিংহে একটি আন্দোলন গড়ে ওঠে। তাহলে সেটা ছিল অফেন্স অফ নেগলিজেন্সি, এটাকে বলে। যদি আপনি আইনের ভাষায় বলেন তাহলে অফেন্স অফ নেগলিজেন্সি। এবার যদি আপনি মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্টের মধ্যে যান, তাহলে অফেন্স অফ নেগলিজেন্সির কোনো বিচার নেই, কোনো বিচার নেই। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, ইন্ডিয়ায় আছে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সেই ব্যবস্থাটি গড়ে ওঠেনি। দুঃখজনক বিষয় হচ্ছে, যখন কিনা এই আন্দোলনটা তুঙ্গে ছিল, তখন সে আন্দোলনটাকে থামিয়ে দেয়া হয়েছে। এই ময়মনসিংহের যারা সিভিল সোসাইটির নেতা ছিলেন, যারা মেম্বার ছিলেন, যারা রাজনৈতিক কর্মী ছিলেন, তারা সেটিকে বন্ধ করে দিয়েছেন যে এটার আর বিচার আচার চাওয়ার দরকার নাই, আমরা একটা নেগোসিয়েশনে চলে আসব, এখানে কোনো প্রকার আইন আদালত কোনো কিছুই করার দরকার নেই। শেষ পর্যন্ত যারা সেই আন্দোলনে যুক্ত ছিলেন, আমিও ছিলাম, তাহলে সেটিকে তখন
বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেওয়া হয়। এবং যারা কিনা সেটার নেতৃত্ব দিচ্ছিলেন তখন আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কেন এই মুভমেন্টটি এইভাবে প্রেসারের মুখে বন্ধ করবেন? যদি বন্ধই করতে হয়, যদি আপনার লাইফ রিস্ক থাকে, তাহলে আপনার দরকার কি? আপনি সরে যাবেন, বাকি যারা করতে চায় তারা করবে। তাহলে এইভাবেই হওয়া উচিত। এখন যদি অফেন্স অফ নেগলিজেন্সির দিকে তাকান, তাহলে আমরা এখানে হয়তো এটার বিচারটা এইভাবে চাইতে পারি না, কিন্তু উচ্চ আদালতে তার বিচারটা চাওয়া যাবে। এইবার উচ্চ আদালতে যে আপনি বিচার চাইবেন, ওইখানকার যে এত ব্যয়, সেই ব্যয়টাকে আপনি কিভাবে নির্বাহ করবেন? এই ব্যয়টাকে নির্বাহ করা যায় না বলে মানুষ তখন মনে করে যে আমি একটু অভিশাপ দিয়ে দিলাম, আমি একটু উপরওয়ালার কাছে বিচার চাইলাম, এটা করলাম সেটা করলাম, এর ভিতর দিয়ে তারা শেষ করতে চায়। তাহলে আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া হচ্ছে এই সমাজে যারা নাগরিক রয়েছেন, যারা সামাজিক সংগঠন রয়েছেন, আমরা যারা মানবাধিকার কর্মী রয়েছি, আর আপনারা যারা এই সমাজের চতুর্থ স্তম্ভ আমরা যাকে বলি মিডিয়া, তারা যদি সেই বিষয়টিকে তুলে ধরেন, তাহলে এর বিচার আমরা পাবো, সামাজিক বিচারটাও পাবো, এবং আদালতের মাধ্যমে যে ন্যায় বিচার সেটিও আমরা পাবো। আমরা বারবার বলেছি যে বিচারের মধ্যে এই ব্যবস্থাগুলোকে এবং আপনাদের যে আইনটি রয়েছে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট, সেটিকেও সংশোধন করা দরকার। এখন পর্যন্ত তারা করেনি। যদি সেই নাগরিক চাপ তৈরি হয়, তাহলে এর মধ্যে সংশোধন আসবে এবং মানুষ সেবা পাবে এবং আমরা সুস্থ থাকবো, বাকি যারা আছে তারাও সুস্থ থাকবে। এই ব্যাপারটির মধ্যে সকলের অংশগ্রহণ, এই সামাজিক রাজনৈতিক সকলের অংশগ্রহণ দরকার। সিদ্ধান্তটি রাজনৈতিক, রাজনীতি সর্বশেষ কথা, কিন্তু আন্দোলনটিকে বারবার মানুষকেই করতে হয়। এটাই হচ্ছে দুঃখজনক বিষয়। আর আপনারা যারা সরাসরি এই নাগরিক কমিটিতে রয়েছেন, তারা কথা বলুন, যদি বলার সুযোগ থাকে বলুন যে হ্যাঁ এই অবস্থাটি পরিবর্তন করা দরকার, যদি আপনাদের কথা শুনে। আর আমাদের যে লড়াই সংগ্রাম সেটি আমরা শুরু করেছিলাম, সেটি আমরা করবই। সর্বশেষ কথা বলে যেটি শেষ করতে চাই, এই ময়মনসিংহে একসময় টিকিট ছিল মাত্র 5 টাকা। 5 টাকার পর যখন বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন আমরা দেখা করেছিলাম এখানকার কর্নেল সাহেবের সাথে। উনি বলেন এই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না। তাহলে এখন সেই 5 টাকার জায়গায় 20 টাকা। আপনি কি বলবেন যে মানুষ সেবা বেশি পাচ্ছে? পাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। দাদা, আরেকটা বিষয় জানতে চাই, আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের চেম্বারের সামনে কিছু লোক দাঁড়িয়ে থাকে বা রোগীর প্রেসক্রিপশন নিয়ে বের হওয়ার মাত্রই ছবি তোলার জন্য একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়, মানে অনেক সময় বিব্রত পরিস্থিতিতে পড়ে প্রত্যেকটা রোগীর লোকেই বা রোগী নিজেও। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? তো তারা হচ্ছে এই সমাজের রিপ্রেজেন্টেটিভ। তাদের প্রত্যেকের গলায় দেখা যায় টাই আছে এবং প্রত্যেকে খুব সুটেড বুটেড। আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে এই সমাজের সর্বোচ্চ একটা ডিগ্রি তারা নিচ্ছে। আমাদের দেশে যে কর্ম ব্যবস্থা, এই কর্ম ব্যবস্থাপনায় আপনি দেখবেন যে সকাল 9টার সময় আপনি অফিসে ঢুকেছেন, বিকেল 5টায় বের হচ্ছেন, বা 8টায় ঢুকেছেন, 4টায় বের হচ্ছেন। আর যদি আপনি প্রত্যেকটা ঔষধের দোকানের দিকে যান, মানে ঔষধের তো বাজার আছে, তো ময়মনসিংহের যেরকম ঔষধের বাজার দুর্গাবাড়ি, সেখানে যদি যান আর যদি দেখেন যে রাত 12টা বাজে, দেখবেন তারা রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে, তাদের বসার জন্য কোনো জায়গা নেই। যে যে ফার্মেসির মধ্যে তারা ওই তাদের মালামাল দেয়, ঔষধ দেয়, সেগুলোকে আবার কালেকশনও তাদের করতে হয়। কি দুঃখজনক বিষয়। তারা শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডাক্তারকে বোঝাবে, এতটুকুর মধ্যেই তাদের দায়িত্ব শেষ হয় না। এটা দুঃখজনক আমাদের। এবং তাদের যে বেতনটি সেটা খুব ন্যূনতম। আর এই যদি তাদের টার্গেট ফুলফিল না হয়, তাহলে আরো সমস্যা। তো এরা আমাদেরই ভাই, এরা আমাদেরই সন্তান, এরা আমাদেরই বন্ধু। ফলে এইখানে আমরা মনে করি যে সরাসরি যে অধিদপ্তর, সরাসরি যে স্বাস্থ্য বিভাগ, তাদের আসলে উন্নতি হওয়া দরকার, মানসিক উন্নতি হওয়া দরকার। আর যারা এইরকম রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন, তাদের যে মানসিকতা, তো সেই মানসিকতা, তাদের যে আত্মমর্যাদা, সেগুলো তারা ভুলতে বসেছে অধিকাংশই। সকলের কথা আমি বলছি না, অধিকাংশই ভুলতে বসেছে। আমরা এর পরিবর্তন চাই। দাদা, আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন ক্লিনিকে যে রোগী মারা যাওয়ার পরে ডাক্তারি অবহেলার কারণে রোগীর পক্ষ থেকে যে একটা অভিযোগ দেওয়া বা মামলা করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যায়। এই কারণটা কি? এবং পাশাপাশি তদন্তের ক্ষেত্রে এটা ফলাফল যে আশানুরূপ যে পাওয়ার কথা, এটা পায় না বা বিচারটা পায় না। আপনি লক্ষ্য করবেন, ধন্যবাদ আপনাকে। আপনি লক্ষ্য করবেন আমাদের এখানে যারা তদন্তকারী কর্মকর্তা, এই তদন্তকারী কর্মকর্তাকে যদি আপনি নিবিড় পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন তার কতগুলো ডিউটি আছে। ভিআইপি ডিউটি আছে, যদি ভিআইপি কেউ আসে তাকে ডিউটি দিতে হয়। তারপর কোনো অফিসার আসে তাকে ডিউটি দিতে হয়। তাকে এক পর্যায়ে দেখা যায় মাঠে কাজ করতে হয়, আসামি ধরতে হয়। তাহলে সে তদন্তের যে কাজগুলো সেগুলো যে করবে সেটা কোথায়? আর এই কাজগুলো যদি করতে হয় অফেন্স অফ নেগলিজেন্সি, এর জন্য যে সময় ব্যয় করতে হয়, অত সময় আসলে তার হাতে নেই।
তারপর দেখা যায় যে অপোজিশনে যারা থাকে, আপনারা, আমি একটু আগেও বলেছি, শুনেছেন যে ডাক্তারদের কিন্তু অনেকগুলো সংগঠন রয়েছে। আবার সেই পুলিশ যখন যায় বা তদন্তকারী কর্মকর্তা যখন যায়, তাদেরকেও কিন্তু বলা হয় যে আপনি যখন নাকি অসুস্থ হবেন তখন আসবেন কোথায়? আমাদের এখানেই তো আসবেন। আমাদেরকে বিভিন্ন সময় কি বলা হয়, আপনারা তো কথা বলছেন আমাদের বিরুদ্ধে, আসতে হবে কোথায়? আপনার চোখে সমস্যা হোক আর যেখানেই সমস্যা হোক, আমাদের কাছেই তো আসতে হবে। তাহলে সেটিকে সকলে জিম্মি করছে, আমি সে কথা বলছি না। এর বাইরেও আমরা দেখেছি যে বাংলাদেশের মধ্যে যিনি কিনা কিডনি কিডনি প্রতিস্থাপক একজন ডাক্তার রয়েছেন, তিনি বিনামূল্যে বহু মানুষকে কিডনি প্রতিস্থাপন করে দেন। এই ময়মনসিংহে আরেকজন ডাক্তার রয়েছেন যিনি কিনা ওই ডাক্তার ওয়াসিম, তো মানুষের যখন স্ট্রোক হয়ে যায় সেই স্ট্রোকের সময় ওই যে এই রিং ময়মনসিংহে পড়ানো হয়। হ্যাঁ, তাহলে তার যদি আমরা বিহেভিয়ার দেখি, কমিটমেন্ট দেখি, চমৎকার, এরকম ডাক্তারের অভাব নেই। কিন্তু সামগ্রিক চিত্রটি কি? সামগ্রিক চিত্রটি হচ্ছে যারা ওই শুধুমাত্র আরো বাড়ি লাগবে, গাড়ি লাগবে ইত্যাদি উপর দিকে উঠতে চায়, ভোগ বিলাসে ঢুকতে চায়, তো তাদের মাধ্যমেই এই সমাজে বহু ধরনের অপরাধ এখানে হয়। এবং তারা তখন এগুলোকে, এই অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন প্রভাব, ডাক্তারদের যে সংগঠন সেই প্রভাব এবং রাজনৈতিক যে প্রভাব, সামাজিক প্রভাব, সেগুলোকে দেখিয়ে ওই যে পেশেন্ট থাকে সেই পেশেন্টকে তারা চুপ করিয়ে দেয়। আপনি যদি মাঠ পর্যায়ে প্রত্যেকটা তথ্য আপনি দেখেন তাহলে দেখবেন এই পর্যায়ে দরকার। এবং আমি এই মুহূর্তে একজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ ভাই। এই গণঅভ্যুত্থানের পর যদি জাফরুল্লাহ ভাই বেঁচে থাকতেন, আমি মনে করি উনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার যোগ্য, যার হাতে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি দেওয়া হতো তাহলে বাংলাদেশ স্বাস্থ্য খাতকে উনি হয়তো এমন পর্যায়ে নিয়ে যেতে পারতেন, আমাদেরকে হয়তো এমন দিকের উন্মোচন করতে পারতেন যেখানে বাংলাদেশি মানুষের স্বাস্থ্য নিয়ে হয়তো ভাবনাটা একটু কমে যেত। ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা জানি জাতীয় নাগরিক কমিটি আপনার ময়মনসিংহে প্রতিনিধিত্ব করছেন। আর সর্বশেষ যে বিষয়টা বললেন, আমাদের পার্শ্ববর্তী বক্তা যে সাইদ সাহেব, ডক্টর জাফরুল্লাহর কথা, অত্যন্ত একজন ভালো মানুষ উনি, আমার মানে একজন পছন্দের একজন মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। উনি চলে গিয়েছেন, ওনাকে খুব মিস করছি এই মুহূর্তে। উনি যদি থাকতেন আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে, উনি আমার বিশ্বাস নিশ্চিতভাবে উনি আমাদের এই স্বাস্থ্য উপদেষ্টা হতেন, এবং উনি হইলে আমরা অনেকাংশে আমরা চিন্তিত মুক্ত হতাম, এবং অন্যরকম একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারতাম। এটা আসলে খুব মিস করছি এই মুহূর্তে। আসলে আপনার সাথে আমি একমত। উনি আসলে নিজের টাকা খরচ করে গণস্বাস্থ্য কেন্দ্র করেছেন সাভারে। এরকম বিভিন্ন স্বাস্থ্য খাতে বিভিন্ন কাজ করেছেন, যেটা হচ্ছে তার নিজের অর্থায়নে শুরু করে এবং নিজস্ব ভাবে করেছেন। এটা আসলে ওনাকে আমরা যখন 5ই আগস্টে পর আমি দাদার সাথে এটা বলছি যে আসলে উনি যদি বেঁচে থাকতো হয়তো বা আমরা ভালো একটা মানুষ খুশি হইতো, বা ভালো একটা মানুষকে পেতাম, বা প্রথম অবস্থায় যে উপদেষ্টা মন্ত্রী করার ক্ষেত্রে তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়তো বেশি। আচ্ছা, আজকে যে আমাদের মেডিকেলের বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, অনিয়ম এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এই ক্ষেত্রে আপনার 1 মিনিটের ভিতরে কি মেসেজ থাকবে দর্শক এবং প্রশাসনের উদ্দেশ্যে? আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। শুক্রবার দিন বিকেলে আমার বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এখানে যারা কর্তব্যরত ছিলেন ওনারা বলেন আজকে বড় ডাক্তার নেই, আজকে ভালো ডাক্তার নেই, উনি স্বাভাবিক আছেন, ভালো আছেন, ওনাকে বাসায় নিয়ে যান। আমার আব্বাকে কোনো ধরনের চিকিৎসা না দিয়ে বাসায় ফিরিয়ে দেওয়া হয়। শুক্রবার এবং শনিবার আব্বা বাসায় থাকেন। রোববার দিন সকালে আমরা খেয়াল করি আমার আব্বার মুখটা একটু ডান পাশ দিয়ে বেঁকে যায়। রোববার দিন আমরা হাসপাতালে নিয়ে আসি। ডাক্তারও বলেন আপনারা কেন আগে নিয়ে আসেননি, আপনার বাবা তো স্ট্রোক করেছে। তারপর আব্বার কিছু টেস্ট করা হয়, এমআরআই করা হয়। তো আব্বার রিপোর্টগুলো আসার পূর্বেই আর 2 দিন আব্বা বেঁচে ছিলেন, বুধবার পর্যন্ত। তারপর আমার বাবা মারা যায়। তো শুক্রবার যদি এই মেডিকেল কলেজে একজন বড় ডাক্তার থাকতেন, আমার বাবা যদি প্রকৃতপক্ষে চিকিৎসা পেত, হয়তো তার হায়াত ছিল না, এই জন্য উনি মারা গিয়েছেন। তারপর হয়তো নিজেকে এই বলে সান্ত্বনা দিতে পারতাম আমার বাবার প্রকৃত চিকিৎসা হয়েছে। সে থেকে আমার মনে একটা দুঃখ, কেন আমাদের স্বাস্থ্য খাত, আমাদের সেবা খাত, আমাদের হাসপাতালগুলো গণমানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, যাদের ক্লিনিকে যাওয়ার অনেক টাকা নেই, যাদের অবৈধ টাকা নেই, একজন শ্রমিক, একজন রিক্সা চালক, একজন মোটে মজুর,
সাধারণ বাংলাদেশি নাগরিককে কিভাবে চিকিৎসা পাইয়ে দেয়া যায়। ময়মনসিংহ ফোরাম, এই শহরের সংগঠন, এই দেশের সংগঠন, আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাত নিয়ে কাজ করতে চাই, সচেতনতামূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে চাই। আমরা একটি প্রোগ্রাম করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজে, ধারাবাহিকভাবে আমরা প্রোগ্রাম করতে চাই। আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনকে এই মেসেজটি দিতে চাই, আমরা আপনাদের বন্ধু। যদি সার্বিকভাবে রাষ্ট্র থেকে আপনারা সার্বিক সুযোগ সুবিধা না পান, টেবিলে টেবিলে ফাইল নিয়ে আপনাদের দৌড়াতে হয়, পর্যাপ্ত বাজেট আপনারা না পান, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনাদের অব্যবস্থাপনার কারণে, আপনাদের অনিয়মের কারণে, আপনাদের সিন্ডিকেটের কারণে, আপনাদের অসাধু অর্থ রোজগারের ইচ্ছার কারণে যদি আরো কোনো সাইদ ইসলামের বাবা বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে ময়মনসিংহের জনগণ নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। ধন্যবাদ। ধন্যবাদ সাইদ ইসলামকে। সুন্দর। সর্বশেষ আসলে আমরা আবেগপ্রবণ হয়ে যাই আপনার কথার ঘটনা শোনার পরে। আমরা শুনেছি আগে, কিন্তু আজকে যখন আমরা শুনলাম সরাসরি, তখন আসলে নিজের কাছে কষ্ট লাগলো। আসলে এটা আসলে প্রত্যেকটা ডাক্তারের প্রতি মেসেজ, আপনার না, প্রত্যেকটা মানুষের যখন স্বজনকে নিয়ে যখন হাসপাতালে যায়, তখন ডাক্তারকে তারা অনেক কিছু ভাবে। ডাক্তারই শেষ পরিণতি, বা তার কাছে শেষ চিকিৎসা, বা তার কাছে যারা কোনো সমাধান নেই, এটা মানুষের একটা ভাবনা থাকে। দর্শক, আমরা ময়মনসিংহ অনলাইন নিউজের নিজের কথার আমাদের টকশো জেবি ব্রাদার্স কর্পোরেশন এবং ময়মনসিংহ সিটি হোম সার্ভিসের সৌজন্যে আমরা এই মুহূর্তে সর্বশেষ আমাদের যে অতিথি আছে তার কাছ থেকে 1 মিনিটে আমরা জানতে চাইবো যে আসলে মেডিকেলের এবং স্বাস্থ্যখাত নিয়ে এতক্ষণ কথা বললেন, 1 মিনিটে দর্শক এবং প্রশাসনের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? জি, ধন্যবাদ আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ দেওয়ার জন্য। সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, আসলে খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছি আমাদের সহযোদ্ধা সাইদ সাহেবের বাবার কথা শুনে। আসলে এটা শুধু ওনার না, এরকম অসংখ্য মানুষ আছেন যারা বাবা বা মা বা বোন এরকম চিকিৎসার অভাবে তারা ওনাদেরকে হারিয়েছেন। হয়তোবা এই বলে এখন তাদের সান্ত্বনা যে এই পর্যন্তই হয়তো তাদের হায়াত ছিল, কিন্তু আসলে দুঃখজনক বিষয় হচ্ছে যদি সঠিক চিকিৎসা পাওয়া যেত, হয়তো বা ওনারা আরো দীর্ঘদিন বেঁচে থাকতে পারতেন। এটা একটা আমাদের আবেগের জায়গা থেকে আমাদের একটা ইচ্ছা থাকে। তা অবশ্যই আমি বলবো প্রশাসনে যারা আছেন এবং বিশেষ করে স্বাস্থ্য খাতে যারা কাজ করছেন, সকলকে আমি একটা মেসেজ দিতে চাই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। আসলে এই বাংলাদেশ আমার, আপনার সবার। আসুন সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্যখাতটাকে এগিয়ে নিয়ে যাই। প্রত্যেকের জায়গা থেকে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার জন্য যদি আমরা একটু পরিশ্রম করি, আমরা আমাদের একটু লোভ লালসাটাকে ত্যাগ করতে পারি, তাহলে আমরা অবশ্যই আগামী সুন্দর বাংলাদেশ গড়তে পারবো এবং সেখানে স্বাস্থ্যখাতটাকে আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। শুধুমাত্র আমাদের একটু আরাম আয়েশের কথা চিন্তা করে আমরা অতিরিক্ত একটু পয়সা ইনকামের কথা চিন্তাটা যদি বাদ দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা আমরা করে যেতে পারবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। ধন্যবাদ মুজাম্মেল হককে আসলে সুন্দর গঠনমূলক আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমাদের আজকে স্টুডিওতে অতিথি 3 জন ছিলেন, খুবই সুন্দর গঠনমূলক আলোচনা করেছেন আমাদের আজকে টকশোতে। এই মুহূর্তে আমাদের সর্বশেষ বক্তা, আমাদের তার কাছ থেকে, আমাদের প্রিয় মানুষ অঞ্জন সরকার দাদার কাছ থেকে জানতে চাই 1 মিনিটের ভিতরে যে আসলে স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতি, যাই কি বিষয় নিয়ে আপনারা কথা বলেছেন, সকল বিষয় নিয়ে 1 মিনিটে প্রশাসন এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ থাকবে? দর্শকদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে মেসেজ একটি: এই সমাজের যারা ডাক্তার, আমরা তাদের প্রতিপক্ষ না। আমার ব্যক্তিগত যে পরিবারটি, আমরা ডাক্তার পরিবার। তাহলে আমি নিজে ব্রেন স্ট্রোক পেশেন্ট, স্ট্রোক করা। সেই ক্ষেত্রে আমি যেখানে যাই আমাকেও সাথে করে একজন ডাক্তার নিয়ে যেতে হয়। তো পরিবারের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি থাকার ফলে কাউকে না কাউকে পাশে নিয়ে যাই। তো ডাক্তারদের প্রতি আমাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা কি জন্যে? যখন আমরা সামগ্রিকভাবে দেশের চিত্রটা দেখি, সেই চিত্রটার মধ্যে যখন দেখি মানুষগুলো, ওই যে ডাক্তার, যদি আমরা সেটার ওই ইলাবোরেশন বা এব্রিভিয়েশন এগুলো যদি আমরা খুঁজি, যদি বিশেষ অর্থ খুঁজি, তাহলে দেখা যায় মানুষ সর্বশেষ মুহূর্তে
যখন সৃষ্টিকর্তাকে স্মরণ করে, ঠিক তখনই এই সৃষ্টিকর্তার রূপেই সে ডাক্তারকে দেখতে চায়। এই বিভিন্ন আমরা যদি বলি আহ, ওই ধর্মের অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ভগবান বা সৃষ্টিকর্তা তো তাদের জায়গাটার মধ্যে তখন তারা এরকম ডাক্তারকে প্রায় স্থানটা দিয়ে দেন, যে এখন বোধ হয় আমাকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে বোধহয় সেই ডাক্তার। ফলে তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। আর এই রেসপন্সিবিলিটি তারা পালন করুক, আর তাদের যে সকল সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে তারা কথা বলুক, সরকার তাদেরকে সুযোগ সুবিধা দিক, তো তারাও মানুষ, তাদের শ্রমঘণ্টা কর্মঘণ্টা সেগুলো যেন তারা উপযুক্ত পারিশ্রমিক পান। তো সেই বিষয়টায় আমি সরকারের কাছে যেরকম আহ্বান জানাবো যে আপনারা দেখবেন, পাশাপাশি ডাক্তার সাহেবদের কাছে আমাদের আহ্বান একটাই, যে এই মানুষগুলো যেহেতু আপনাদেরকে সর্বোচ্চ স্থানে আসন দেয়, ফলে তাদের দিকে আপনারা একটু সদয় হন। যদি সদয় হন তাহলে এই পেশেন্টগুলো অনেক বেশি হালে পানি পাবে এবং তারা টিকে থাকবে, তারা বেঁচে যাবে। এটাই আমার আহ্বান। ধন্যবাদ দাদাকে। আসলে আমাদের ময়মনসিংহ অনলাইন নিউজের সাপ্তাহিক আয়োজন নিজের কথায় ব্রাদার্স কনফারেন্স জেপি এবং সিটি হোম সার্ভিসের সৌজন্যে আজকে আমাদের স্টুডিওতে যে তিনজন মানুষ আমাদেরকে সময় দিয়েছেন, খুব সুন্দর গঠনমূলক আলোচনা করেছেন। আমি শুরুতে আবার তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন সাইদ ইসলাম, ময়মনসিংহ ফোরাম এবং লেখক ও সংগঠকের খুবই ময়মনসিংহ পরিচিত মুখ। আমার বাম পাশে আছেন মোজাম্মেল হক, জাতীয় নাগরিক কমিটি ময়মনসিংহ জেলা প্রতিনিধি। আমার আমার বাম পাশে আছেন আমাদের সকলের প্রিয় মানবাধিকার কর্মী অঞ্জন সরকার দাদা। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী পর্বে আপনাদের সামনে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, এবং যাদের যে বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা স্টুডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।